সুন্দরবনের কথা বললেই চলে আসে খাওয়ার কথা। আপনাকে হজমের সুযোগ দেবে না। আমাদের ব্রেকফাস্ট দিয়ে শুরু হলো, একদম পরিকল্পনা ছাড়া, শুধুমাত্র ইচ্ছাকে সম্বল করে সপরিবারে বেরিয়ে পড়েছিলাম একদিন বাংলার কবজ সুন্দরবনে। বঙ্গোপসাগরে যতগুলো শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হয়েছে তার সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছে, বাঁচিয়েছে আমাদের শস্য শ্যামলাং বঙ্গভূমিকে শ্মশানভূমি তৈরির হাত থেকে। বিশ্বের সর্ববৃহৎ এই অভয়ারণ্য শুধু সাইক্লোন, সুপার সাইক্লোন নয়, পৃথিবীর সিংহভাগ অক্সিজেনের যোগান আমরা পেয়ে থাকি এই বনভূমি থেকে। নির্মল প্রকৃতির সবুজ সমারোহ, আর তারই মাঝে সাদা সাদা কালা কালা সহজ সরল কিছু জনবসতি, তাদের প্রতিদিনের জীবন সংগ্রাম, সব মিলিয়ে এক আদিম সভ্যতার যেন ছায়া ভেসে ওঠে। এখানে আসতে গেলে যেখান থেকেই আসুন না কেন আপনাকে ক্যানিং পৌঁছতে হবে। সেখান থেকে অটোতে সোনাখালি, আর সেখান থেকেই বোটে করে আপনার প্রকৃত ভ্রমণ শুরু হবে। আমরা 2024 ডিসেম্বরের শেষ দিকে গেছিলাম। বাংলার বুকে তখন নেমেছে কোমল শীত। সকাল 10টা নাগাদ আমাদের বোট ছেড়ে দিল। আমাদের প্রথম গন্তব্য ছিল হ্যামিল্টন সাহেবের বাংলো, জনশ্রুতি অনুসারে লণ্ঠন সাহেবের বাংলো। হ্যামিল্টন সাহেবের বাংলো দেখে আমরা পাখিরালয়ে আমাদের পরিযায়ী হোমস্টেতে গিয়ে উঠলাম। সেখানে রাত্রিবেলায় সাঁওতাল নাচের আয়োজন করা হয়েছিল। আমরা গোল হয়ে বসে সেই নাচ উপভোগ করলাম। হ্যাঁ, আপনাদের যে কথা বলছিলাম, লণ্ঠন সাহেবের কথা। আসলে এই হ্যামিল্টন সাহেব ছিলেন একজন স্কটিশ ব্যবসায়ী। 1903 সাল নাগাদ তিনি ভারতে আসেন দিন দুঃখী গরিব সুন্দরবনবাসীর উন্নয়নের উদ্দেশ্য নিয়ে। 1906 সাল নাগাদ গোসাবা অর্থাৎ গরু সাপ ব্যাঙের অঞ্চল থেকে জঙ্গল সাফ করে জনবসতি গড়ে উঠতে থাকে।
তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে এই সাহেব গোসাবা, রাঙাবেলিয়া ও সাতজেলিয়া দ্বীপ ইজারা নেন এবং সেখানকার জনমানুষের স্বার্থে একের পর এক লোকহিতকর পদক্ষেপ নিতে থাকেন। সমবায় গোষ্ঠী তৈরি, রাইস মিল তৈরি, প্রজাদের স্বার্থে 1 টাকার কাগজের নোটও তিনি তৈরি করেন। মূলত তার এই জনকল্যাণমূলক একাধিক কাজের জন্যই রবি ঠাকুর দেখা করতে আসেন। দুটো বাংলো, একটিকে বলা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো, আর একটি বেকন বাংলো। রবি ঠাকুর এই বেকন বাংলোতেই তার 2 দিনের আতিথেয়তা গ্রহণ করেন। এই বেকন বাংলোতেই মোটামুটি প্রশাসনিক ও রাজনৈতিক কাজকর্মগুলি সম্পন্ন হতো। অন্যদিকে হ্যামিল্টন সাহেবের বাংলোতে তিনি পরিবার নিয়ে বসবাস করতেন। পরের দিন খুব সকালে আমরা পৌঁছে গেলাম সজনেখালি। সেখান থেকে গাইড নিয়ে আমরা এক এক করে সব দেখতে লাগলাম। এরপর গেলাম সুধন্যখালি। সেখানে সুন্দরবনের বিভিন্ন পাখি, উদ্ভিদ সম্বন্ধে অনেক ধারণা অর্জন করলাম। সুন্দরী, গরান, গেওয়া, হেমতাল, কেওড়া, আরও অনেক অজানা সব নাম। এ প্রসঙ্গে জানিয়ে রাখি, বাঘ কিন্তু হেমতাল বনেই থাকতে স্বচ্ছন্দ বোধ করে। এরপর আমরা গেলাম দোবাকি। সেখানেও মিলল না সেই দক্ষিণারয়ের দেখা, তবে বাঘের থাবা দেখা গেল। দেখলাম চঞ্চল, চপলা হরিণ। যাই হোক, এখান থেকে আমরা অতৃপ্ত বাসনা নিয়ে পৌঁছলুম ঝাড়খালি। গোটা সুন্দরবন এলাকার বন্যপ্রাণীদের জন্য চিকিৎসালয়। অত্যন্ত প্রশংসনীয় এই উদ্যোগ। বন্যপ্রাণীকে টিকিয়ে রাখতে এই উদ্যোগকে অত্যন্ত সাধুবাদ জানাতেই হয়। আমাদের স্বার্থেই ওদের বাঁচাতে হবে। বাস্তুতন্ত্রকে স্বাভাবিক রাখতে এর বিকল্প নেই। এখানে আমাদের অনেক বন্যপ্রাণীর দেখার সৌভাগ্য হলো। রয়্যাল বেঙ্গল টাইগার, কুমির, গোসাপ, আরও বেশ কিছু প্রাণী। এখান থেকে আমরা হোমস্টেতে পৌঁছলাম সন্ধ্যা নাগাদ। পরের দিন 8টা নাগাদ আমরা হোমস্টে থেকে চেক আউট করে আমরা অভয়ারণ্যের পার্শ্ববর্তী গ্রামগুলো দেখতে দেখতে এগিয়ে চললাম। পথে যেতে যেতে গ্রাম জীবনের অনেক ছবি আমরা দেখলাম এবং ফ্রেমবন্দি করলাম। গ্রামগুলি বেশিরভাগই নিচু এলাকা, বাদা অঞ্চল। বাঁধ থেকে অনেকটা নিচে অবস্থান করছে বলেই সুনামি বা সাইক্লোন এলে গোটা গ্রামটি ভেসে যায়। তবে এই গ্রামবাসীদের মধ্যে যে একতা, তা গোটা দেশকেই শিক্ষা দেয়। বিন্দুমাত্র ছিদ্র তারা যদি লক্ষ্য করে সেই বাঁধে, গোটা গ্রাম এসে ঝাঁপিয়ে পড়ে সেই ছিদ্র বা সেই ফাটল বন্ধ করার জন্যে।
রবি ঠাকুর এই একতা দেখেই একসময় লিখেছিলেন, স্বদেশী সমাজের যে স্বপ্ন একদিন দেখেছিলাম, এখানে তার পরিপূর্ণ রূপ দেখে মুগ্ধ হলাম। সমস্ত ভারতবর্ষের আদর্শ হোক এই গোসভা।